প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রনি। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের কর ব্যবস্থা নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, রাষ্ট্রীয় স্বীকৃতপ্রাপ্ত দুজন বিশিষ্ট করদাতা, ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক জনাব মুস্তাফিজুর রহমান এবং সেই সাথে রয়েছেন ট্যাক্স কার্ড পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী জনাব আসলাম শেনিয়াবাদ। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই জনাব মুস্তাফিজুর রহমান, আপনার কাছে আসতে চাই যে এইবারের বাজেটটি আমরা যেটি দেখেছি যে আসলে বাজেটের আকারটা অনেক বড়, একটা বিশাল আকারের একটা বাজেট, এবং এই বিশাল আকারের বাজেটের আপনার যেই ব্যয় সংস্থানের জন্য সরকারের যে রাজস্ব লক্ষ্যমাত্রা সেটিও অনেক বড় আকারের। হ্যাঁ, তো আপনারা দুজনই একদম বিশিষ্ট করদাতা এবং সরকারকে আপনারা বেশ, তো সেই বিবেচনায় আপনার কাছে কি মনে হয় যে এই লক্ষ্যমাত্রা কি আসলে অর্জন করা সম্ভব, এবং এই সার্বিকভাবে এই বাজেটটিকে আপনি কিভাবে দেখছেন? চমৎকার। আপনার বাজেটের আয়তন এটা বড় হওয়ার যদি আমরা অন্যতম প্রধান কারণগুলো যদি আমরা দেখি, যে বাজেটে ভর্তুকি দেওয়া হয়েছে, যে কৃষি ভর্তুকি আছে, তারপরে আপনার অনেক মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে, সামাজিক নিরাপত্তা খাতে এখানে ব্যয় দেখানো হয়েছে, বিশেষ করে বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা এবং বিভিন্ন কাজের বিনিময় খাদ্য, এই সমস্ত সামাজিক নিরাপত্তা খাতে দেওয়া হয়েছে, এবং অনেক বড় বড় প্রকল্প কন্টিনিউ করতে হচ্ছে এবং নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। একটা বাজেট যখন বড় হয় সেটার ভালো দিক হলো যে সরকারের ক্রয় বৃদ্ধি পাচ্ছে, ফলে অর্থের সঞ্চালন হচ্ছে সমাজে, ফলে এটা অর্থনীতিতে প্রবৃদ্ধি আনে যদি এটা বাস্তবায়ন করা যায়। আর এর নেতিবাচক দিক হলো যে বাজেটের, যেহেতু আপনি নিজেই বললেন যে এখানে রাজস্ব লক্ষ্যমাত্রা গত বছরের তুলনায় অনেক বেশি উচ্চাভিলাষী করা হয়েছে, 34% লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে এবারের রাজস্ব আয়। তো এটা যখন আপনার কার্যকরী করতে হবে তখন তো এটা মূলত যাবে ব্যবসায়ীদের ওপরে। আপনি যদি দেখেন যে সরকার বাজেটটা করে কিভাবে, সরকার বাজেট করে হলো প্রথমে তার ব্যয়ের বাজেটটা তিনি নির্ধারণ করে, যে সরকারি কর্মকর্তাদের বেতন এত, প্রকল্পে এত, কৃষি খাতে এত, ইত্যাদি ইত্যাদি দিয়ে তিনি আগে ব্যয়ের বাজেটটা আগে নির্বাচন করেন। তারপরে আসে হলো এই সোর্স অফ ফান্ডটা কী হবে। তো সোর্স অফ ফান্ডের অন্যতম প্রধান খাত হলো আপনার রাজস্ব খাত, যেখানে 2 লক্ষ কোটি টাকার উপরে আমরা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, বোধহয় 2,48,000 কোটি টাকা, যেটা গত বছরের তুলনায় অনেক বেশি। তো এখন এই ব্যয় নির্বাহ করতে যেয়ে যদি আমরা দেখি যে এর লক্ষ্যমাত্রা আমরা যাদের কাছ থেকে এটা সংগ্রহ করা হবে সেটা তো ব্যবসায়ী, তো ব্যবসায়ীর ওপর করের চাপ পড়লে তাহলে কী হবে, এটা আলটিমেটলি যে এটা কনজিউমারের উপরে যাবে। তো ফলে যে প্রবৃদ্ধি, যে লক্ষ্যমাত্রা, কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে বাজেটটা অন্তর্নিহিত যে যাত্রা, সেটা ব্যাহত হবে যদি আমরা এটা কার্যকরী করতে না পারি। জনাব শেনিয়াবাদ, আপনি আসলে কি মনে করছেন এই বাজেটের যে উচ্চাভিলাষী যেই করের লক্ষ্যমাত্রা, সেটি কি আসলে ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করবে? অবশ্যই এটা চাপ সৃষ্টি করবে, কারণ হলো বাজেট দিয়েছিল 4,266 কোটি টাকার বাজেট। এখানে দেখা গেছে যে 2,87,990 কোটি টাকার বাজেট রাজস্ব আয় হবে। আর যে ঘাটতি যে টাকাটা, সেই টাকাটা কোথা থেকে আসবে? ব্যাংকের ঋণ নেবে গভর্নমেন্ট। এখন যদি গভর্নমেন্টই ব্যাংকে ঋণ নেয় তাহলে ব্যবসায়িকরা তো এখানে ঋণ পেতে অনেক সমস্যায় পড়ে যাবে। 2 নম্বর হলো এখানে এত বড় বাজেটের ঘাটতিটা অনেক বড় ঘাটতি। 2 নম্বর হলো এই বাজেটটা, যখন ভাই যেটা বলছিলেন, এই বাজেটটা তো আমাদের মতন ব্যবসায়িকদের উপরেই এইটা প্রভাবটা পড়বে। তো এই জায়গাগুলি, যেমন আমরা যারা ব্যবসা করি, যারা ট্যাক্স দিচ্ছি, দেখেন বাংলাদেশে সারা দেশে 29 লাখ লোক টিনের আওতায় আছে, আর অনলি ফর 19 লাখ মানুষ হলো ট্যাক্স পে করে, রিটার্ন সাবমিট করে। তো এখন এই জায়গাগুলি বাড়িয়ে ট্যাক্সের আওতায় যদি বেশি বেশি মানুষ নেওয়া যায়, তাহলে এই মানে যারা আমরা ট্যাক্স পে করছি তাদের উপরে কিছুটা হলেও, মনে করেন এখন সিস্টেম কি, আপনি ট্যাক্স দিতেছেন, আপনি আরও দিচ্ছেন, আপনি আরও দেবেন, এই রকমের একটা অবস্থায় চলে যাচ্ছে। যেমন আমি ওই কথা এই জন্য বলছি যে আমরা ট্যাক্স পে করছি, যে কোনো একটা অ্যাসেট কিনছি, তার উপরে আবার সারচার্জ দিতে হচ্ছে। আমরা বছরে এই কয়েক বছর আমি বারবার বিভিন্ন সময় বলেছিলাম যে সারচার্জটা, এইটা মনে হয় একটু টোটাল ব্যবসায়িকদের উপরে
বিষয়টা মানে গভর্নমেন্ট নজরদারি দেওয়া উচিত। মনে করেন আমি একটা পণ্য কিনলাম, সেখানে আমার যদি হোয়াইট মানি ফাইলে না থাকে তখন কিন্তু আমি ওই পণ্যটা কিনতে পারি না। তো আমার যখন পণ্যটা কিনলাম বা আমি একটা ফ্ল্যাট কিনলাম, গাড়ি কিনলাম, বাড়ি কিনলাম, সেই টাকাটা আমার হোয়াইট মানি আছে দেখে আমি কিনতে পারলাম। আর হোয়াইট মানি আগে ওই টাকাটা আমার ট্যাক্স পরিপূর্ণ হওয়ার পরেই আমার ফাইলটায় হোয়াইট মানি আসবে। এই হোয়াইট মানির পরে আমি যখন ওই জায়গাটা রেজিস্ট্রি করলাম তখন আমার একটা চার্জ দিতে হচ্ছে 11%, 12%, 15%। এরপর ওইটার উপরে অ্যাসেটটা যখন আমি আবার ফাইলে সাবমিট করে ইয়ারলি যখন রিটার্ন সাবমিট করলাম, ওখানে আবার সারচার্জ চলে আসে। তাহলে একই জিনিসের উপরে দেখা যাচ্ছে 3বার 4বার এই ট্যাক্স দিতে হচ্ছে, মানে সারচার্জ, ট্যাক্স এইভাবে দিয়া। তো এই বিষয়গুলি না ব্যবসায়িকদের উপরে মানে আলটিমেটলি সরাসরি হোক ইনডাইরেক্টলি হোক চাপ পড়ে যাচ্ছে। তো এই সারচার্জটা গভর্নমেন্টের দেখা হচ্ছে। আমরা এবারে খুব আশা করেছিলাম যে সারচার্জটা হয়তো বা গভর্নমেন্ট কিছুটা ছাড় দিবে, সেই জায়গাটা আসলে কোনো কিছুই আমরা আশাবান্ধব কোনো বাজেট বক্তৃতায় পাইনি। জনাব মোস্তাফিজুর রহমান, আরেকটি যে বিষয় এখন বর্তমানে খুব আলোচিত সেটি হচ্ছে নতুন ভ্যাট আইন। তো এই ভ্যাট আইনটা তো মূলত ভ্যাট তো দিবে ভোক্তা, ব্যবসায়ীরা কেন এত বেশি এটা নিয়ে অডিট হচ্ছেন? ওই একই কথা এসে যায় যে বাজেট যেহেতু বড় করতে হয়েছে, তো সোর্স অফ ফান্ডটা কোথায় হবে? তো সরকার 12 সাল থেকেই এই ভ্যাট আইন বাস্তবায়নের চেষ্টা করছে। তো এবারে সরকার মানে এটা কার্যকরী করার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে যে 15% ভ্যাট দিতে হবে। তো আপনি বলেছেন যে এটা তো দেবে কনজিউমার, তাহলে এটা ব্যবসায়ীদের এত উদ্বিগ্নতা কেন? তো আসলে তো ব্যবসা প্রতিষ্ঠান থেকেই তো কনজিউমাররা গ্রহণ করে। যদি একটা জিনিসের দাম বেড়ে যায় তাহলে কি হয়? কনজাম্পশন কমে যায়। আপনি যদি ভ্যাট যদি বাড়িয়ে দেন তাহলে প্রোডাক্টের দাম যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এটার স্থানীয় ডিমান্ড কমে যাবে, যেটা অর্থনীতির জন্য ভালো না। যে আমি যদি লোকাল ডিমান্ড, আসলে ইনকামটা যে আমাদের ন্যাশনাল ইনকামটা ভাগ হচ্ছে 2 ভাগে, একটা হলো কনজাম্পশন আর একটা হলো সেভিংস। তা আপনি লোকাল কনজাম্পশন যদি বাড়ে তাহলে আপনার অর্থনীতিতে এটা গতিশীলতা আসবে। আবার যদি আপনার কনজাম্পশন যদি কমে যায়, সেভিংস যদি বেড়ে যায়, সেভিংসটাও আবার ইনভেস্টমেন্টে আসছে। তো ব্যবসায়ীদের উদ্বিগ্নতা হলো যে তার যে প্রতিষ্ঠান আছে তার যদি বিক্রয় কমে যায় তাহলে তো তার ইনকামের উপরে এটা ব্যাহত হচ্ছে। এটাই তাদের উদ্বিগ্নতা। মনে করছেন যে ভ্যাটের হারটা কি বেশি? ভ্যাটের হারটা আমার মনে হয় এটা স্টেপ বাই স্টেপ করলে ভালো হতো, এটা একটু বেশি আমার মনে হচ্ছে। স্টেপ বাই স্টেপ কি বিভিন্ন স্তরে নাকি? না, স্তরের যেটা করা হয়েছে সেটা কিন্তু এটা এখানে সুযোগ থেকে যায় যে একজন একটা স্তরে এক ধরনের ভ্যাট, আরেকটা স্তরে আরেক ধরনের ভ্যাট। তো ফলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক স্তর থেকে আরেক স্তরে নিয়ে যায়, সেটা হচ্ছে বরং একটু যে সর্বোচ্চ মাত্রাটা কমিয়ে নিয়ে এসে জেনারেল একটা ফ্ল্যাট রেট দিলে তাহলে এটা কিন্তু এখানে যে ধূম্রজাল থাকার সম্ভাবনা কম থাকে। যে অস্বচ্ছতা যদি কোনো সরকারি কর্মকর্তা বা তাদের কোনো ইন্টারফারেন্সে যদি কোনো ভ্যাটের তারতম্য হয়, সেই সুযোগটা আর থাকে না। জনশ্রী নিবেন, আপনি এই বিষয়টি নিয়ে কি বলবেন? না, ভ্যাট যেটা বলছিলেন আপনি, যেটা যে ভ্যাট দিবে কনজিউমার, তাহলে ব্যবসায়িকদের আমরাও তো একসময় ওইভাবে কনজিউমার হয়ে যাচ্ছি আলটিমেটলি। তবে আমার মনে হয় গভর্নমেন্ট এই জায়গাটা থেকে সরে আসবে। বাজেট যেহেতু এখনো সময় আছে 30 তারিখ পর্যন্ত, এই যে ভ্যাটের যে 15% যে বিষয়টা, এটা গভর্নমেন্টের নজরে ব্যাপকভাবে পড়ছে। এটা আশা করি আল্লাহর রহমতে সবার আশা করতেছে এটা ঠিক হয়ে যাবে। 1-2 নম্বর হলো, আর একটা হলো যে আফগানি শুল্ক, যেটা নিয়ে একটা আফগানি শুল্ক নিয়ে একটা মারাত্মকভাবে সবার মধ্যে একটা হলো যে 1 লাখ টাকা রাখলে কয়েকদিন পরে সেই টাকাটা কমে হয়ে যাবে। যেমন মনে করেন একটা চাকরিজীবী, সে একটু টাকা, আফগানি শুল্ক তো আপনার আগেও ছিল, আর এটি তো আপনার বাড়ানো হয়েছে মাত্র বছরে 300 টাকা। 500 টাকা থেকে এটা 800 টাকা করা হয়েছে। 500 টাকা সেখান থেকে 300 টাকা কিন্তু অনেক বড় টাকা। আপনি যদি 5000 টাকা দিয়ে 300 টাকা, তখন কিন্তু কম টাকা হতো। তো এবারে যে প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের বিশেষ করে নতুন বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য কি কোনো আপনার দেখেছেন আপনার সরকারের যেই পরিকল্পনা, সেটিতে আপনি কতটা স্যাটিসফাইড? বিনিয়োগের জন্য যদি আপনাকে বলতে হয় তাহলে ধরুন বিনিয়োগ ছাড়া তো দেশের আর্থসামাজিক উন্নয়ন, প্রবৃদ্ধি, কর্মসংস্থান এগুলো সম্ভব নয়। সুতরাং বিনিয়োগকে আকৃষ্ট করতে হবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের দেশে ধরুন আমদানিকৃত পণ্যের প্রায় 30 ভাগ আসে চায়না থেকে এবং প্রায় 15 ভাগ বা 13-14 ভাগ আসে হলে ইন্ডিয়া থেকে। যে সমস্ত পণ্যের আমদানির উপর আমাদের অর্থনীতি নির্ভরশীল,
সেই সমস্ত পণ্যকে বিবেচনায় নিয়ে যদি প্রায়োরিটি সেক্টর ঠিক করা হতো যে এই সমস্ত পণ্য আমাদের দেশে উৎপাদন করা হলে তার জন্য ট্যাক্স হলিডে অথবা কম রেট অফ ইন্টারেস্টে টাকা পাবে, এই ধরনের যদি দিক নির্দেশনা বাজেটে থাকা হতো তাহলে এটা সুবিধা হতো। তাহলে আমরা গতানুগতিক যেটা আমরা দেখছি যে এবারে বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 22%, সরকারি ক্ষেত্রে সরকারি ব্যয় ধরা হয়েছে, বিনিয়োগ ধরা হয়েছে 5%-এর মতো। তো ধরুন ওই গত বছর যেটা 26% ছিল এবারে 27% বা 28%। তাহলে উল্লেখযোগ্য ওই রকম বেসরকারি ক্ষেত্রে বা সরকারি বিনিয়োগের ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে এই বাজেটের মধ্য দিয়ে এবং কর্মসংস্থান হবে, মানুষের হাতে ইনকাম বাড়বে, দারিদ্র বিমোচন হবে, এই ধরনের সুনির্দিষ্ট বিষয় আমার কাছে আসে নাই। তবে ইনডাইরেক্টলি যেটা প্রভাব পড়বে, ধরুন অবকাঠামো ক্ষেত্রে সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। আচ্ছা, বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আপনার কর ব্যবস্থারও তো একটা মানে কৌশল হিসেবে সরকার নিয়ে থাকে। যেমন আমাদের যেসব দেশীয় শিল্প আছে সেগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন পণ্যে আপনার ইম্পোজ ডিউটি দেয়া কিংবা নানান ধরনের কৌশল কিন্তু নিয়ে থাকে। তো সেই কর ব্যবস্থায় আপনি কি কোনো অসঙ্গতি দেখছেন যে যেটা বিনিয়োগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে? না, আমার যেটা ধরুন একজন বিনিয়োগকারী যিনি, এটা বিনিয়োগের একটা থিওরি আছে, বার্ডস অ্যান্ড পন্ড থিওরি। তো বার্ডস অ্যান্ড পন্ড থিওরি হলো, ধরুন আমি সাধারণত বলি এটা অনেক টেলিভিশনে এসে, সাইবেরিয়া থেকে যে পাখিগুলো আমাদের দেশে আসে সে কিন্তু তার কমফোর্ট জোন বিবেচনা করেই কিন্তু এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় আসে। একজন বিনিয়োগকারীও ঠিক তাই, তিনি দেখে যে তার অর্থটা কোথায় রিটার্ন অন ইনভেস্টমেন্টটা বেশি, কোথায় সে তুলনামূলকভাবে সুবিধা সেখানে বেশি পাবে। তো যদি আপনি এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে যদি আমাদের কর ব্যবস্থাপনার যদি আমরা তুলনামূলক চিত্র দেখি, তাহলে কিন্তু এখানে তুলনামূলক সুবিধা আমাদের দেশে কর ব্যবস্থায় নাই। আমরা হয়তো এখানকার ল্যান্ড, লেবার, ক্যাপিটালটা একটু দাম বেশি, এগুলো কিন্তু উৎপাদনের উপকরণগুলো কিন্তু আমাদের এখানে সস্তা আছে। যে হয়তো র ম্যাটেরিয়াল যদি আমরা বিদেশ থেকে আমদানি না করে স্থানীয় র ম্যাটেরিয়ালস দিয়ে যদি কোনো ইন্ডাস্ট্রি করতে চাই, শুধুমাত্র মেশিনারিজ বা টেকনোলজি আমরা আমদানি করব, আর অন্য অন্য বিষয়গুলো কিন্তু আমাদের দেশে সস্তা। তাহলে আমরা যদি বিনিয়োগকে আকৃষ্ট করতে হয় তাহলে আপনাকে দেখতে হবে তুলনামূলক সুবিধা আমি কতটুকু দিতে পেরেছি। আমার পার্শ্ববর্তী দেশের চেয়ে আমার দেশে বিনিয়োগের রিটার্ন অন ইনভেস্টমেন্টটা তার চেয়ে অ্যাট্রাকটিভ কিনা, সেই বিবেচনায় আমি বলবো যে আমাদের বাজেটে এখানে আরও সরাসরি দিক নির্দেশনা দেবার সুযোগ ছিল। আমি হয়তো ইনডাইরেক্টলি অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানি এগুলো ক্ষেত্রে হয়তো আমি ব্যাপক বিনিয়োগের হাত দিয়েছি, যেটা আলটিমেটলি ইনভেস্টমেন্টকে ইনফ্লুয়েন্স করবে। কিন্তু সুনির্দিষ্ট গাইডলাইন যে এই সেক্টর, যেমন ধরো আমাদের কৃষি সেক্টর, আমাদের দেশের দরিদ্র মানুষের সংখ্যা কৃষি সেক্টরে বেশি, প্রায় 48% মানুষ আপনার কৃষির সাথে জড়িত, কৃষি শ্রমিক, এবং তারা বছরে 3 মাস কাজ পায়, বাকি 9 মাস তার হাতে কাজ নেই। তাহলে এই শ্রমিকের বিকল্প পেশার জন্য আমাকে ওখানে স্থানীয় শিল্প, যে ধরুন রুরাল এরিয়াতে কৃষিভিত্তিক শিল্পায়নের যদি দিক নির্দেশনা থাকতো, তাহলে কিন্তু এটা আমরা বলতাম যে হ্যাঁ, এবারের বাজেটে আমরা এগ্রিকালচার সেক্টরে একটা বড় রকমের পরিবর্তন আসবে। জি, সেই সুযোগ আসলে ছিল। জনাব সিনিয়াবাদ, আপনার কাছে আসব। এই বাজেটে তো আপনার অনেক কিছুরই দাম বৃদ্ধির একটা আশঙ্কা করছেন সাধারণ জনগণ। তো সেটির মধ্যে গাড়ির বিষয়টিও রয়েছে, আপনার গাড়ির বিজনেস রয়েছে। তো আপনি এই গাড়ির কি দাম বাড়বে নাকি? হ্যাঁ, গাড়ির দাম বেড়ে গেছে, বাড়বে, এটা এইভাবে অনেকে এইটা বুঝতে পারে না। শুল্ক কিন্তু কমিয়েছে, শুল্ক কমিয়েছে হলো হাইব্রিড গাড়িটা বলছে। ইনফ্যাক্ট হাইব্রিডটা আমাদের দেশে এর আগে যেভাবে পারমিশন ছিল সেটা পারমিশন না থাকার মতন। যেমন আমরা রিকন্ডিশন গাড়ি এই দেশে আমরা ব্যবসা করি, রিকন্ডিশন গাড়ি বড় মার্কেট। তাই রিকন্ডিশন গাড়িতে ইয়ার ওয়াইজ ডেপ্রিসিয়েশন অবচয় সুবিধাটা হয়। তো প্রথম বছরে যেটা ইম্পোর্ট হয়, মানে এখন 17 সালের গাড়ি আমাদের 17 সালে ইম্পোর্ট করি, ওইটার মধ্যে কোনো অবচয় সুবিধা আমরা পাবো না। দ্বিতীয় বছরে আমরা এতদিন পেতাম যেটা জুন মাসের পরে যে গাড়িগুলো ইম্পোর্ট হতো সেইটার উপরে 10% আমরা অবচয় সুবিধাটা পেতাম। এবারে দ্বিতীয় বছরের কোনো অবচয় সুবিধা আর দেয় নাই, প্রথম বছরও দেয় নাই, দ্বিতীয় বছরও দেয় নাই। তৃতীয় বছরে গিয়া যেখানে আমরা পেতাম 25%, সেইটা করে দিয়েছে হলো 10%। চতুর্থ বছরেও যেটা পেতাম 35%, সেটা করে দিয়েছে 25%।
এই কারণে যত পুরনো গাড়ি আসবে তো সেটির ইয়ে বাড়বে। হ্যাঁ, যত না পুরনো গাড়ি যেগুলি ছিল ইয়ার ওয়াইজ অবচয় সুবিধাটা ডেপ্রিসিয়েশন যেটা ওইটা 10% কমিয়ে দিয়েছে, যার কারণে প্রত্যেকটা গাড়ি দাম বেড়ে যাবে। আর সেকেন্ড থিং হলো যেটা একটু আগে আপনারা বলেছিলেন যে আমাদের দেশে দেখেন আমরা ইম্পোর্ট বেস এই দেশ, আমরা মানে কোটি কোটি টাকা আমরা ট্যাক্স দিচ্ছি ইম্পোর্ট করে। তো এখানে আমাদের এইভাবে যদি ট্যাক্সটা একটু কমিয়ে দিত তাইলে কিন্তু এখানে ট্যাক্স গভর্নমেন্ট কিন্তু আরও বেশি পেত। এই কারণে আমরা গাড়ি বেশি ইম্পোর্ট করতাম, মানে কাস্টমারের কাছে বেশি গাড়ি সেল হতো, বেশি পরিমাণে ট্যাক্স পেত। তো এই যত ট্যাক্স বাড়বে তত কিন্তু ট্যাক্স ইনফ্যাক্ট কম পায়। তো এই জায়গাটা মনে হয় অ্যাড্রেস ভুল হয়ে গেছে, মানে ট্যাক্স না বাড়িয়ে ট্যাক্স কমালেই ভালো হতো। দুই নম্বর হলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এবারেও বাজেটে আমি দেখলাম যে ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বল যেগুলো হয় এখানে সেটার উপরে কিন্তু ট্যাক্স কমিয়েছে আর ইম্পোর্টের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এটা হয়তো বা অন্য লোক কেউ অন্যভাবেও নিতে পারে। আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং কয়টা জিনিস হয় সেই জিনিসটা কিন্তু গভর্নমেন্ট অ্যাড্রেস করা উচিত। বড় বড় কোম্পানিগুলি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 95% জিনিসপত্র ইম্পোর্ট করতেছে। আপনার এই সুবিধাগুলো না দিলে তো আবার ম্যানুফ্যাকচারিং এ উৎসাহিতও হবে না বিনিয়োগকারী। না, আপনি কত বছর দিবেন সেটাও একটা ব্যাপার। অনেকে ইম্পোর্ট যেটা করছে আমরা সেটা প্রতিদিন ডিউটি বাড়াচ্ছেন, আর যেটা আসলে কোনো ইম্পোর্ট হচ্ছে ওটা ইনফ্যাক্ট কিন্তু ম্যানুফ্যাকচারিং এখানে জাস্ট জয়েন্ট দিচ্ছে। এখানে জয়েন্ট দেওয়ার কারণে ওইটা ডিউটি কমলো, আর যেটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসলাম ওটা তো কোয়ালিটির দিক থেকেও অনেক অনেক ডিফার করে, তারপরেও আমাদের ডিউটি বাড়ালো। আর যারা এখানে লোকাল খালি শুধু জয়েন্ট দিচ্ছে তাদের ডিউটি কমাই দিল। তো এই জায়গাগুলি একটু মনে হয় আমাদের জন্য একটু দিকটা ভালো হয় নাই। আমরা যারা ইম্পোর্ট বেস ব্যবসা করি সেই জায়গাগুলি গভর্নমেন্টের নজরে দেওয়া উচিত, যে যারা ইম্পোর্ট করছে ইম্পোর্টে কত মনে গেছে আমরা আমার যদি ভুল না হয়ে থাকে প্রায় সেকেন্ড লার্জেস্ট আমরা ইম্পোর্টের উপরে ট্যাক্স দেই। প্রথম হলো ফুড, তারপরে আমরা গাড়ির উপরে ট্যাক্স পে করি। তো এইখানে আমাদের ট্যাক্সটা বাড়িয়ে দিল। আর যারা এখানে পার্টস এনে ইম্পোর্ট করে এখানে জয়েন্ট দিল, ওনাদের সবই ইম্পোর্ট কিন্তু 100% বলতে গেলে ইম্পোর্ট। ওরা জয়েন্ট দিল এখানে, ওই শুধু জয়েন্টের নাম ম্যানুফ্যাকচারিং নাম অ্যাসেম্বলিং নাম দিয়েই এখানে কিন্তু ডিউটি সুবিধা পেয়ে গেল। তো এইটা আমাদের উপরে একটা অন্যায় হয়ে গেল না? তো এই জিনিসগুলি আমরা মানে আমি জানাচ্ছি আপনাদের মাধ্যমে, এইটা অবশ্যই গভর্নমেন্টের দেখা উচিত। আর আমাদের একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে, এই যে গত কিছুদিন আগে বন্যা হয়ে গেল, 10 নম্বর সিগন্যাল ছিল, মংলা পোর্টে প্রায় 300 কোটি টাকার গাড়ি আটকা পড়ছে, প্রায় 300 কোটি টাকার আটকা পড়ছে। এখানে গভর্নমেন্টও প্রায় 150-200 কোটি টাকা রাজস্ব পাবে। তো একটা গভর্নমেন্টের কমিশনার মহোদয়ের ভুলের জন্য এই ট্যাক্সগুলি গভর্নমেন্ট পাচ্ছে না, আমরা এগুলোতে গভর্নমেন্টের আরো বেশি আসলে বিষয়গুলো নজর দেওয়া উচিত। মানে একই জাহাজের গাড়ি চিটাগাঙে নোটিং হলো, মোংলায় নোটিং হচ্ছে না। আসলে বাজেটের আরো কিছু বিষয় আছে জনাব মুস্তাফিজুর, আপনার কাছে আসবো। সেটি হচ্ছে যে এই কর্পোরেট ট্যাক্স নিয়ে আপনারা খুব অস্বস্তিতে আছেন এইবার। তো এই বিষয়টা আসলে কি, যে আমরা প্রতিবেশী দেশের তুলনায় আমাদের কর্পোরেট ট্যাক্সটা কি বেশি? যেটা একটু আগেই যেটা বললাম যে কর্পোরেট ট্যাক্সটা প্রতিবেশী দেশের সাথে আমাদের মিলিয়ে করা উচিত, আমাদের দেশে বেশি। আমাদের দেশে বেশি, সেটি কি এখন আরো কমানো প্রয়োজন বলে মনে করেন? এটা ধরুন আমাদের মতো উন্নয়নশীল দেশে আসলে সরকারকে যদি তার লক্ষ্যে পৌঁছাতে হয়, সরকারের কাজ কি? আর্থসামাজিক উন্নয়ন, মানুষের কর্মসংস্থান। সেটি আপনি চাচ্ছেন যে কর্পোরেট ট্যাক্সটা এটা কমানোর পরে এটা আপনার বিনিয়োগের ক্ষেত্রে আরো অন্য বিদেশি বিনিয়োগও আকৃষ্ট হতে পারে। আচ্ছা, তো আসলে আমরা একেবারেই শেষ সময় চলে এসেছি অনুষ্ঠানের। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।